আজ যে মুভিটা আমি এক্সপ্লেন করব তার নাম ডোন্ট নক টুয়াইস। এটা 2016-তে মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে এবং ক্যারাডক ডব্লিউ জেমস দ্বারা ডিরেক্টেড। এর IMDb রেটিং 5.1/10 এবং রটেন টমেটোজে 26% ফ্রেশ। এই মুভিতে দেখানো বাবা ইয়াগার সম্পর্কেও কিছু জিনিস জেনে নেব মুভি দেখার সাথে সাথেই। চলুন তবে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজন আমেরিকান স্কাল্পচার আর্টিস্ট জেসকে দেখতে পাই, যে 9 বছর পর তার মেয়ে ক্লোইকে ফ্রস্টার হোম থেকে নিতে এসেছে। 9 বছর আগে জেস একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল, তাই ক্লোইর খেয়াল রাখার মতন সামর্থ্য বা মানসিক পরিস্থিতি তার ছিল না। কিন্তু এখন সে নিজে একজন আর্টিস্ট এবং তার বর্তমান স্বামী বেন একজন প্রতিষ্ঠিত ব্যাংকার, তাই তারা ক্লোইকে নিজেদের সাথেই রাখতে চায়। কিন্তু ক্লোই এই 9 বছরে অনেকটাই বড় হয়ে গেছে এবং তার মনে তার মা জেসের প্রতি অনেক বেশি দূরত্ব তৈরি হয়েছে, তাই জেস যেন আর কখনো এখানে না আসে, এমনকি ওকে ফোনও না করে। নেক্সট সিনে আমরা জেসকে ওর স্টুডিওতে স্কাল্পচার তৈরি করতে দেখতে পাই। এখানে ওর মডেল ছিল টিরা আর ওর নবজাত একটা বাচ্চা। টিরা ক্লোই আর জেসের সম্পর্কটা জানতো, তাই সে জেসকে একটা লকেট দেয়, বলে এটা এক ধরনের তাবিজ যেটা ক্লোইকে তার মা জেসের কথা মনে করাবে আর ক্লোই ঠিক ফিরে আসবে তার কাছে। এরপর আবার সিন চেঞ্জ হয়ে গেলে আমরা ক্লোই আর ওর বয়ফ্রেন্ড ড্যানিকে দেখতে পাই। ওরা দুটো ছোট বাচ্চাকে দেখে নিজেদের ছোটবেলার কথা মনে করছিল, যখন ওরা অচেনা লোকের দরজায় নক করে পালিয়ে যেত। ড্যানি সেই সময় হঠাৎই ক্লোইকে ম্যারির বাড়ির সামনে নিয়ে যায়। ছোটবেলায় ওরা এখানে অনেকবার এসেছে, কিন্তু গুজব আছে যে ম্যারি ডাইনি বিদ্যা করত আর একদিন নিজেই নিজের গলা কেটে সুইসাইড করে। বলা হয় তারপর থেকে এই দরজায় কেউ দুবার নক করলে প্রথম নকে সে জেগে ওঠে আর দ্বিতীয় নকে সেই ব্যক্তিকে তুলে নিয়ে যায়। এর সব কিছুই গুজব ছাড়া আর কিছুই নয়, সেটা প্রমাণ করার জন্য ড্যানি দুবার দরজার কড়া নাড়ে আর ক্লোইও নিজেকে সাহসী প্রমাণ করার জন্য একই কাজ করে। এই সমস্ত গুজবের মধ্যে একমাত্র সত্যি ঘটনা হলো মাইকেলের গায়েব হওয়ার। ক্লোইর ফস্টার হোমে থাকা মাইকেল প্রায় 10 বছর আগে এই বাড়ির সামনেই শেষ এসেছিল এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ক্লোই সেটা জানতো। এরপর ক্লোই আর ড্যানি যে যার ঘরে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। রাত তখন 3টে নয়। ড্যানির ঘুম আচমকাই ভেঙে যায়। সে দরজায় দুটো নকের আওয়াজ পায়। পিপহোল দিয়ে তাকিয়ে বাইরে দেখলে একটা ছায়া দেখতে পায় আর ভয়ে তার বুক শুকিয়ে যায়। ক্লোই ঠিক সেই সময়ই ড্যানির ল্যাপটপে ভিডিও কল করে। কল অন হতেই ক্লোইও নিজের দরজায় দুবার নকের আওয়াজ পায় আর ভিডিও কল থেকে উঠে যায়। উল্টো দিকে ড্যানিকে একটা অদৃশ্য শক্তি তুলে নিয়ে যায়। ক্লোই দরজার সামনে থেকে ফিরে এসে ভিডিও কলে ড্যানিকে আর দেখতে না পেয়ে ওকে বারবার ফোন করতে থাকে, কিন্তু কোনো আনসার পায় না। এবার ক্লোইও কিছু অদ্ভুত ঘটনা এক্সপিরিয়েন্স করতে শুরু করে। সে কিচেন সিঙ্কের মধ্যে থেকে দুটো কালো হাত বেরোতে দেখতে পায়। দরজায় বারবার দুবার করে কড়া নাড়ার শব্দ পায়। ক্লোই এরপর 1 মিনিটও সময় নষ্ট না করে নিজের মার কাছে যাওয়ার ডিসিশন নেয়। ক্লোই জেস এবং বেনের বাড়িতে পৌঁছায়। ওরা ক্লোইর জন্য একটা রুম অলরেডি সাজিয়ে রেখেছিল। ক্লোইকে রুম দেখিয়ে যাওয়ার সময় জেস ওর কথা শুনে বুঝতে পারে ক্লোই এখনও ওকে ক্ষমা করেনি। সে কিছুদিনের জন্যই এখানে থাকতে এসেছে মাত্র। নেক্সট সিনে আমরা বুঝতে পারি বেন কিছুদিনের জন্য বাইরে যাবে কোনো কাজে। ক্লোই আর জেসকে একাই থাকতে হবে এই বাড়িতে। বেন চলে গেলে সেই রাতে জেসও অনুভব করে কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটি। হঠাৎই একজন মহিলার কান্না শুনে জেস ভাবে ক্লোই কাঁদছে। ঘর থেকে বেরিয়ে হলের দিকে যেতেই সে কালো পোশাকে ম্যারিকে দেখতে পায়, যে অন্য ভাষায় একটা শব্দ উচ্চারণ করেই ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে। সঙ্গে সঙ্গে জেস তার জায়গায় নিজেকে দেখতে পায়। এই ভয়ানক ঘটনা দেখে তার ঘুম ভেঙে যায়। ক্লোই জেসের চিৎকারের আওয়াজ শুনে ওর ঘরে আসে। জেস ক্লোইকে ওর স্বপ্নের কথা জানালে ক্লোইও ফ্রস্টার হোমে থাকার সময় ম্যারি দ্য উইচের বাড়ি এবং ড্যানি আর ও যে সেই বাড়িতে গিয়ে দুবার কড়া নেড়ে এসেছে
সেই কথা তার মাকে বলে। এই মুহূর্তে বোঝা যায় ক্লোই আবার তার মাকে বিশ্বাস করতে শুরু করেছে। পরদিন সকালে জেসের মডেল টিরা এসে ওদের বাড়িতে নক করে। জেস টিরাকে ক্লোইর পরিচয় দেওয়ার আগেই টিরা জেসকে বলে, আই এম সরি, আই হ্যাভ টু গো। জেস টিরার ব্যবহারে অবাক হয়ে যায়। ওকে জিজ্ঞেস করে এরম হঠাৎ করে চলে যাওয়ার কারণ কি। টিরা তখন উত্তরে কিছু অদ্ভুত কথা বলে। সে জেসকে জানায় ক্লোইকে কেউ হেল্প করতে পারবে না, ওর চারপাশে একটা কালো ছায়া ঘুরছে যে ওকে চিহ্নিত করে রেখেছে আর ওকে অবশ্যই নিয়ে যাবে। এবার সিন চেঞ্জ হয়ে ডিটেকটিভ বোর্ডম্যানকে দেখায়, যে ড্যানির মিসিং কেস হ্যান্ডেল করছিল আর ক্লোইকে কিছু প্রশ্ন করতে এসেছিল। ক্লোই বোর্ডম্যানকে আগে থেকেই চিনত, কারণ মাইকেল বলে বাচ্চা ছেলেটির কেসও ইনি হ্যান্ডেল করেছিলেন। ক্লোই ডিটেকটিভকে জানায় ওরা সেই রাতে ম্যারি দ্য উইচের বাড়ির কড়া নেড়েছিল আর তারপর থেকেই ড্যানি গায়েব, আর এবার ওর পালা। ডিটেকটিভ জেসকে জানায় মাইকেলের গায়েব হওয়ার পর ম্যারি দ্য উইচ হওয়ার গুজবটা ড্যানি আর ক্লোই ছড়িয়েছিল, আর তার ফ্রস্টার হোমের বাকি বাচ্চারাও ম্যারিকে তারপর থেকে একদমই শান্তি দেয়নি। প্রতি রাতে তারা বারবার ওর দরজা নক করে পালাতো। সেই কারণে ও প্রায় পাগল হয়ে গিয়েছিল এবং শেষে নিজের গলা কেটে নিজেই মারা যায়। তাই ম্যারি দ্য উইচের ফিরে এসে ড্যানি বা ক্লোইকে গায়েব করা কোনো মতেই সম্ভব নয়। এরপর ডিটেকটিভ চলে গেলে ক্লোই নিজেই কিছু রিসার্চ শুরু করে। সে ইন্টারনেট ঘেঁটে একটা এনশিয়েন্ট ডেমন বাবা ইয়াগার লিজেন্ডস বের করে। জেস ওকে জিজ্ঞেস করে এসব কি। তখন ক্লোই জানায় এটা বাবা ইয়াগা। এর নানা রকম গল্প আছে। এটা একটা পুরনো ডিমন যে মানুষ আর নরকের মাঝে দুয়ার খুলতে পারে, যাতে সে নিষ্পাপ মানুষকে গ্রাস করে ফেলতে পারে, ঠিক যেমন মাইকেলকে করেছে। কিন্তু এদের শক্তি খুব সীমিত, তাই এরা হিউম্যান ওয়ার্ল্ডে কোনো একজনকে নিজে স্লেভ বানিয়ে রাখে, তাকে চিহ্নিত করে দেয় এবং অভিশপ্ত করে দেয়, যাতে সে নিষ্পাপ বাচ্চাদের তার কাছে নিয়ে আসে। যেমন ম্যারির বুকেও একটা মার্ক ছিল। প্রথম নকে এই ডিমেনটা জেগে ওঠে, আর দ্বিতীয় নকে সেই হিউম্যান স্লেভ ডেমনের জন্য দরজা খুলে দেয়। এই হিউম্যান স্লেভের বাবা ইয়াগার হাত থেকে ততক্ষণ কোনো মুক্তি নেই যতক্ষণ না সে নিজেকে মেরে ফেলছে, অথবা অন্য কাউকে ট্রিক করে তারই মতন খারাপ কাজ করিয়ে একজন নিষ্পাপ ব্যক্তির মৃত্যুর কারণ বানিয়ে তাকে হিউম্যান স্লেভে পরিণত করছে। ক্লোই এসব বোঝাতে বোঝাতে জেসের প্রতিফলন আয়নায় লক্ষ্য করে। এই প্রতিফলনে জেস ছিলই না, ছিল বাবা ইয়াগার ছায়া। নেক্সট সিনে আমরা ক্লোই আর জেসকে ওর স্টুডিওতে দেখতে পাই। 1 মিনিটের জন্য জেস কোল্ড ড্রিঙ্ক নিতে গিয়েছিল এবং ফিরে এসে দেখে মূর্তিগুলো জায়গা থেকে সরে গেছে। মূর্তিগুলো কাঁচা মাটির, তাই ভেঙে যাওয়ার ভয় প্রচুর। জেস ভাবে ক্লোই এসব করেছে, কিন্তু সেটা সত্যি নয়। পরের দিন একজন ভিজিটর জেসের স্টুডিও দেখতে এলে জেস দেখে স্টুডিওর প্রত্যেক কটা মূর্তি ভাঙা আর ফ্লোরে লেখা রয়েছে শি ইজ মাইন। জেস এতে ক্লোইয়ের উপর খুব রাগ করে, আর ক্লোইও বুঝতে পারে ওর মা এখনও ওর কোনো কথায় বিশ্বাস করেনি আর ওকেই সন্দেহ করছে। জেস যদিও অনেকবারই ক্লোইকে বলেছে যে সে তাকে বিশ্বাস করে এবং ভালোবাসে, সে তাকে প্রোটেক্টও করবে, কিন্তু ক্লোই পুরোপুরি তার মায়ের কথায় বিশ্বাস করে উঠতে পারেনি। সেদিন রাত্রিবেলা জেস বাড়ির বাইরে একটা লাল রঙের ওড়না উঠতে দেখতে পায়। বাড়ির বাইরে বেরোলে বাড়ির সমস্ত লাইট অফ হয়ে যায় আর দরজাও বন্ধ হয়ে যায়। এদিকে ক্লোই ফিল করে ঘরে কেউ আছে, কিন্তু জেসকে অনেকবার ডেকেও কোনো সাড়া শব্দ সে পায় না। অবশেষে মারির আত্মা ক্লোইর সামনে এসে ওকে রান বললে ও ভয় পেয়ে একটা রুমে ঢুকে যায়, কিন্তু সেখানের ক্লসেটের দরজা দুবার নক হতেই সেটা নিজে থেকে খুলে যায় আর ক্লোই বাবা ইয়াগাকে প্রথমবার ক্রল করে বেরোতে দেখে। জেস ঠিক সেই মুহূর্তে কোনো মতে ঘরে ঢুকে ক্লোইকে বাঁচিয়ে নেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। ক্লোই আর জেস ভাবে লিজেন্ড অনুযায়ী বাবা ইয়াগার এই জগতে আসার জন্য কোনো না কোনো দরজার প্রয়োজন, তাই তারা ঘরের সমস্ত দরজাগুলোকে খুলে বাইরে নিয়ে গিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরের দিন শুরু হতে না হতেই একটা পোড়া দরজা ওদের মেন গেটে দেখা যায়, আর সেটা নিজে থেকেই খুলে যায়, আর ক্লোইকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে চেষ্টা করে,
কিন্তু জেস ওকে আবার বাঁচিয়ে নেয়। এই সমস্ত ঘটনার থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে ওরা আবার টিরার কাছে যায়, কারণ সেই প্রথমবার বলেছিল ক্লোইর উপর কোনো কালো ছায়া আছে। জেস টিরাকে বাবা ইয়াগার ছবি দেখিয়ে জিজ্ঞেস করলে টিরা বলে বাবা ইয়াগার নয়, এটা মেরির কাজ, কারণ ক্লোই আর ড্যানি ওর নামে মিথ্যে কথা বলেছিল, যার জন্য ওকে সুইসাইড করতে হয়েছে। এখন ম্যারির হাত থেকে ক্লোইকে বাঁচানো অসম্ভব। এসব শুনে ক্লোই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর কোথাও একটা চলে যায়। আর জেস ক্লোইকে খোঁজার জন্য গাড়িতে ঢুকলেই ওর মূর্তির একটা ভাঙা টুকরো পায়। টিরা আগেই বলেছিল যদি ম্যারি ক্লোইর পেছনে না পড়ে থাকে তবে সে তোমাকে গাইড করবে এই কার্স সরানোর জন্য। তাই জেস মূর্তির টুকরোটাকে সংকেত মনে করে নিজের স্টুডিওতে ফেরত চলে আসে। সেখানে সেই লাল ওড়না আর একটা বক্স পায় যেখানে লেখা ছিল মাইকেল ফ্লাওয়ার্স। এই বক্সের ভেতরে ওর কেসের সমস্ত ডকুমেন্টস আর একটা পেন ড্রাইভ ছিল। পেন ড্রাইভের ভিডিও অন করলে জেস দেখে ডিটেকটিভ বোর্ডম্যান ম্যারিকে জিজ্ঞাসাবাদ করার সময় যথেষ্ট কড়াভাবেই শাসাচ্ছিল। এরপর ফ্রস্টার হোম থেকেও জেসকে ডেকে পাঠানো হয়, কারণ ক্লোই পালিয়ে গিয়ে এক রাত রাস্তায় কাটিয়েছে, যেখান থেকে ডিটেকটিভ বোর্ডম্যান তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং জেস আর ক্লোইর সম্পর্ক নিয়ে যথেষ্ট চিন্তা প্রকাশ করেছে। ফ্রস্টার হোমের অথরিটি জেসকে আবার ড্রাগ টেস্ট করাতে বললে জেস প্রচণ্ড রেগে যায় আর ক্লোইকে ফ্রস্টার হোম থেকে বের করে আনে কাউকে কিছু না বলে। ঠিক এই সময় রাস্তার মেনটেনেন্সের ডোর দুবার নক হয় আর ক্লোই ওর ভেতরে ঢুকে যায়। এরপর জেস সোজা ম্যারির বাড়িতে যায়, কারণ ওর বিশ্বাস ছিল ক্লোই ওখানেই আছে। জেস মেন ডোর দিয়ে না ঢুকে পেছনের একটা জানলা দিয়ে ঘরে ঢুকতে গিয়ে একটা পেরেকে নিজেকে ইনজিওর করে নেয়। ততক্ষণে পুলিশ পৌঁছে যায় জেসকে অ্যারেস্ট, কিন্তু জেস চালাকি করে বেরোনোর সময় ম্যারির মেন ডোরে দুবার নক করে দেয়। ডিটেকটিভ বোর্ডম্যান জেসকে অ্যাকিউজ করে ক্লোইর গায়েব হওয়ার জন্য। বোর্ডম্যানের শাসানিতে জেস বুঝতে পারে মেরি ওর জন্যই সুইসাইড করেছিল বা বাধ্য হয়েছিল, কারণ কোনো প্রমাণ ছাড়াই বোর্ডম্যান ওকেও অ্যাকিউজ করেছিল। জেস এটাও ভাবে বোর্ডম্যানই মাইকেলকে গায়েব করেছিল, কারণ ও ফ্রস্টার হোমের বাচ্চাদের দায়িত্বে ছিল আর ম্যারিকেও ওই ফাঁসিয়েছে। জেসকে ডিটেকটিভ সেলে বন্ধ করে চলে গেলে ও নিজের ইনজিওর্ড পা থেকে রক্ত বের করে দেওয়ালে কিছু একটা লেখে আর বাবা ইয়াকার জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরেই জেসের সামনে একটা পুরনো ডোর ওপেন হয় আর জেস সেখানে অন্য একটা ওয়ার্ল্ডে চলে যায়। ডিটেকটিভ এসে জেসের জেল রুম খুলে দেখে জেস নেই আর দেওয়ালে লেখা রয়েছে ইউ নো ওয়্যার টু ফাইন্ড মি, মানে তুমি জানো আমাকে কোথায় খুঁজে পাবে। এদিকে বাবা ইয়াগার ওয়ার্ল্ডে জেস ক্লোইকে খুঁজতে থাকে। এখানে ড্যানি জেসকে সাহায্য করে। এখানে ক্লোই একটা খাঁচায় বন্দি ছিল আর সেখানে মাইকেল ফ্লাওয়ার্সও ছিল, যার বয়স একদিনও বাড়েনি। মানে এই ওয়ার্ল্ডে টাইমের রুলস মোটেই খাটে না। জেস ক্লোইয়ের খাঁচার দরজা ভেঙে পালাতে গেলে বাবা ইয়াগা ওদের পিছু নেয়, কিন্তু ঠিক সেই সময় ডিটেকটিভ এসে ম্যারির দরজায় দুবার নক করে। এতে বাবা ইয়াগার ফোকাস সরে যায় আর ম্যারির ঘরের দরজা খুলে যায়। ডিটেকটিভ জেসকে খুঁজতে ভিতরে ঢুকলে জেস আর ক্লোই কোনো মতে দরজা থেকে বেরিয়ে পালায়, কিন্তু ডিটেকটিভকে বাবা ইয়াগার হাত থেকে জেস রক্ষা করে না, কারণ ওর সন্দেহ ছিল মেরির মৃত্যুর জন্য বোর্ডম্যানই দায়ী। আর একদিকে জেসের হাজব্যান্ড বেন বাড়ি ফিরলে বাড়ির অবস্থা দেখে অবাক হয়ে যায়। সেখানে টিরাও ছিল। টিরা বেনকে মেরে গাড়ির বুট স্পেসে ঢুকিয়ে রাখলে আমরা দেখতে পাই টিরার বুকে ম্যারির মতনই মার্ক আছে। ক্লোই জেসকে জিজ্ঞেস করে কেন সে বোর্ডম্যানকে বাঁচালো না। জেস বলে বোর্ডম্যানই মাইকেলকে গায়েব করেছে আর ম্যারিকে ফ্রেম করেছে ওর মৃত্যুর জন্য। ক্লোই বলে এটা হতেই পারে না, কারণ মাইকেলকে বাবা ইয়াগার ওয়ার্ল্ডে ও দেখে এসেছে। ম্যারি সত্যিই ওকে ট্রিক করে সেখানে পাঠিয়েছে। বোর্ডম্যান একজন ভালো লোক, সে ফ্রস্টার হোমের সব বাচ্চাদের সারা জীবন প্রোটেক্ট করে এসেছে আর ম্যারিকেও ওই ধরেছিল। জেস সমস্ত কথা শুনে বুঝতে পারে টিরাই বাবা ইয়াগার আসল স্লেভ, যে জেসকে বোর্ডম্যানের বিরুদ্ধে ট্রিক করেছে, যাতে জেস নিষ্পাপ বোর্ডম্যানকে বাবা ইয়াগার হাতে তুলে দেয় আর একটা বাজে কাজ করে নিজেকে হিউম্যান স্লেভে পরিণত করে ফেলে। এতে টিরা মুক্তি পেয়ে যায়।
ঠিক এই সময় জেসের গলায় থাকা টিরার দেওয়া তাবিজটা খুব গরম হয়ে যায় আর ওর বুকে একটা মার্ক বা চিহ্ন বানিয়ে দেয়। আর দরজায় দুটো নখ হয়। দরজা খুললেই বাবা ইয়াগার ছায়া দেখতে পাওয়া যায়। আর ব্যাস, এভাবেই মুভি শেষ হয়ে যায়। গাইজ, মুভির এক্সপ্ল্যানেশন কেমন লাগলো জানাও। পার্সোনালি এটা দেখার জন্য আমি কাউকে রেকমেন্ড করব না, তবে টাইম পাসের জন্য একবার দেখা যেতেই পারে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করো। তবে আজ এটুকুই, আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর লিসনিং। হ্যাপি থাকো, সুস্থ থাকো।